গত বছর ফেনীসহ ৩টি জেলায় যে বন্যা হয়েছিল, তখন বাংলাদেশে চরম ভারত বিরোধিতার সুর উঠেছিল। এসব বিরোধের কারণে আন্তর্জাতিক পানি চুক্তির লঙ্ঘন হয় কিনা? আমি অন রেকর্ড টেলিভিশনে বলেছি এই বন্যাটা সম্পূর্ণ প্রাকৃতিক এবং এখানে ভারতের কোনো হাত ছিল না। এবং কুমিল্লা অঞ্চলে এর আগের 30 বছরে বড় তেমন বৃষ্টি হয়নি, কিন্তু এবছর ভারতে তারা বৃষ্টির জন্য রেড অ্যালার্ট ডিক্লেয়ার করেছিল এবং একটা ড্যামের গেট খুলে দিতে হয় তার নিরাপত্তার জন্য। যেমন ঠিক একই সাথে আমরা দেখেছি কাপ্তাইর গেট কিছুটা খুলেছিল, যদিও সেখানে অত বেশি বৃষ্টি হয়নি, আর বাঁধের গেট খোলার কিছু নাই। আমাদের এখানে মূল বন্যার ক্ষতিটা হচ্ছে ফেনীতে, কিছুটা নোয়াখালীতে, অল্প কিছু খাগড়াছড়িতে, অল্প কিছু ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লাতে। এটা সম্পূর্ণ প্রাকৃতিক জিনিস এবং আমরা বলছি যে জলবায়ু পরিবর্তনের কারণে এই ধরনের ঘটনা হঠাৎ হঠাৎ হবে। জলবায়ুর পরিবর্তন হচ্ছে, এটা প্রাকৃতিক। বাংলাদেশ যেটা ভারতকে দোষারোপ করতে পারত যে তোমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, তোমরা আমাদেরকে অ্যালার্ট করনি কেন, উত্তর হচ্ছে তারা করেছে। কারণ বৃষ্টির পানি পৃথিবীর এক দেশ থেকে আরেক দেশে ট্রান্সফার করা হয় রিয়েল টাইম, এটার জন্য কারো অপেক্ষা থাকার দরকার নাই। এবং আমাদের পানি মন্ত্রণালয় জানতো যে এই পরিমাণ পানি হবে। ভারতে বর্ডারের ওপারে, কুমিল্লার বর্ডারের ওপারে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, কুমিল্লাতেও সেই পরিমাণ বৃষ্টি হয়েছে, আগরতলা এবং কুমিল্লা। আগরতলা সাধারণ মানুষকে বলেছে রেড অ্যালার্ট, সাবধান হও, আমাদের এখানে বলেনি কেন? অর্থাৎ আপনি যদি ভুল তথ্যের উপরে আপনার প্রতিপক্ষকে আক্রমণ করেন তো হেসেই উড়িয়ে দেবে। কাজেই এই ক্ষেত্রে জ্ঞানের প্রয়োজন, সঠিক তথ্যের প্রয়োজন। মিথ্যার উপরে ভিত্তি করে রাজনীতি করা যায় না। ভারত বিরোধিতা যদি আমাদের অবস্থান হয় তাহলে আমার কথা আলাদা। যেমন প্যালেস্টাইন আর ইসরায়েল, তাদের অবস্থান বিপরীতমুখী, একজন আরেকজনকে সহ্য করতে পারছে না। আমাদের অবস্থা কি তাই? উত্তর হচ্ছে না। বাংলাদেশের উপরে আমাকে একজন জিজ্ঞাসা করেছিল যে ভারতের রিলেশনশিপ কেমন হওয়া উচিত। তিনি আবার উত্তর দিয়েছেন যে আমরা, যিনি প্রশ্ন করেছিলেন ওর কথা বলছিলেন যে আমরা ভারতের উপরে মারাত্মক নির্ভরশীল। রাজনৈতিক কারণে তারা যদি আটকে দেয় তখন আমাদের মহাবিপর্যয় হবে। কাজেই ভারতের সাথে সম্পর্কটা হবে উইন উইন ভিত্তিতে। এটার জন্যে স্বচ্ছতা থাকতে হবে, সরাসরি কথা বলার ব্যাপার থাকতে হবে। তার জন্য আমাদের কূটনীতিবিদরা আছেন, তাদের অফিস ভারতে আছে, শিলংয়ে আছে, কলকাতায় আছে, মুম্বাইতে আছে, কোথায় কোথায় আছে। ওদেরও অফিস ঢাকায় আছে, রাজশাহীতে আছে, চিটাগংয়ে আছে। এবং দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র সচিব এবং পররাষ্ট্র উপদেষ্টা অথবা মন্ত্রী, তাদের কাজ হবে দুই দেশের সম্পর্ক উন্নয়ন করা। আমরা তার নজির দেখছি না। এবং আমাদেরকে কনভিন্স করতে হবে যে ভারত কিছু কিছু কাজ করছে যেটা তাদের খুব একটা উপকার করে না, কিন্তু আমাদের প্রচণ্ড ক্ষতি করে। যেটা বললেন আপনি তিস্তার পানির ব্যাপার, আমি আশা করব দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক উন্নত হবে একদিন এবং তখন পলিটিক্যাল প্রবলেমগুলো সলভড হবে। তিস্তা প্রবলেমটা এখন যেখানে আটকে আছে পুরোটাই পলিটিক্যাল, এটার মধ্যে টেকনিক্যাল কিংবা লিগাল নেই। আমাদের দেশে কিছু মূর্খরা এটাকে লিগাল কালার দিতে চেষ্টা করে। আইনে সম্পত্তির ক্ষেত্রে একটা জিনিস আছে, পজেশন ইজ 80% অফ ইট। আমার জমি, আপনার জমি যদি আমি জোর করে দখল করে আমার পজেশনে রাখি, আপনি বিচারে গেলে আমিও তো বিরোধিতা করব। যেহেতু আমার দখলে আছে, আমার পক্ষে দখল বজায় রাখার সিদ্ধান্ত বের করাটা বহুলাংশে সম্ভব। কারণ আমি তো আর এমনি দখল করিনি, কোনো একটা কারণ দেখিয়ে দখল করেছি। কিন্তু যদি জমিটা আপনার দখলে থাকতো, আপনার আর্গুমেন্ট একরকম হতো, আপনার দখল থেকে চলে এসে আমার কাছে এসছে,
সো পজেশন ইজ দ্য মেইন থিং। এখন রিভারের ক্ষেত্রে হচ্ছে উজানের দেশের পজেশন। দুই দেশের মধ্যে রাজনৈতিক আলোচনার মাধ্যমে এর সমাধান করতে হবে। এর কারিগরি সমাধান আমরা মোটামুটি বের করতে পারি, এর ফাইন্যান্সিয়াল অ্যারেঞ্জমেন্ট আমরা করতে পারি, এর ইকোনমিক অ্যানালিসিস করতে পারি, এর সোশ্যাল অ্যানালিসিস করতে পারি, কিন্তু এর আইনগত কোনো সলিউশন নেই। ঢাকার পণ্ডিতরা যে 1996 কনভেনশনের কথা, 97 কনভেনশনের কথা বলেন, সরি 6 না 97 কনভেনশনের কথা বলেন, এটার মতো দুর্বল আইন নেই। এটাকে পরিচালনা করার জন্য কোনো সেক্রেটারিয়েটও নেই। আর তার থেকে বড় কথা, এটাতে ভারত সই করেনি, নেপাল সই করেনি, ভুটান সই করেনি, বাংলাদেশ সই করেনি, পাকিস্তান সই করেনি, মায়ানমার সই করেনি। তো কাজেই যে আইন আমরা কেউই মানি না, সেই আইনের দোহাই দেওয়ার কারণটা কি?